স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টা বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিন এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে অক্সফোর্ডের ৩ কোটি করোনা টিকা, জানালেন স্বাস্থ্য সচিব। পরীক্ষার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে শিক্ষার্থী ভর্তি, বিশ্ববিদ্যালয় পরিষদের সিদ্ধান্ত। ইন্টারনেট কেবল সেবা বন্ধ রাখার ঘোষণা স্থগিত, বিকল্প ব্যবস্থা না করে তার কাটা হবে না। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের ৩ কোটি করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। স্বাস্থ্য সচিব বলেন, টিকার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর জন্য সব ধরনের প্রস্তুতিও সরকারের রয়েছে। এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব। আমরা আপনার জন্য দোয়া করি। আজকে আর আমি কথা বলবো। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে গ্লোব বায়োটেক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 15 অক্টোবর গ্লোব বায়োটেকের 3টি ভ্যাকসিনকে কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গ্লোব বায়োটেক জানিয়েছে, তারাই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের ভ্যাকসিন সহ 156টি কোম্পানি রয়েছে। গত 12 আগস্ট গ্লোব বায়োটেকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডক্টর আসিফ মাহমুদ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে বাংলাদেশের বাজারে করোনা ভ্যাকসিন আনার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন। ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে এই নির্বাচনকে ভোটারবিহীন ও প্রহসনের অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। 187 কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে চলে ভোট গ্রহণ। নির্বাচনী এলাকায় ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা ছিল 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 প্রার্থী। এই আসনে ভোটার সংখ্যা 4,71,129 জন, যার মধ্যে পুরুষ 2,41,464 জন আর নারী 2,29,665 জন। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা 6 মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা 5 আসন। নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট চলে। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। এই আসনে মোট ভোট কেন্দ্র 104টি। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন এবং ধানের শীষে রেজওয়াল ইসলাম। তবে নির্বাচনের শেষের দিকে ভোট অনিয়ম আর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। নির্বাচন সুষ্ঠু করতে ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে। 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ 6 আসন। ভোট দিয়ে আসলাম এবং আমি মনে করছি ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। সেই সাথে হতে পারে সাজা ও আর্থিক দণ্ড।
বিশেষজ্ঞরা বলছেন সংসদ সদস্য হিসেবে এমন আচরণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য হুমকি। মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়ি দৌড়ে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য। আমি আসতেছি 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি 10 আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথোপকথনের রেকর্ড এটি। দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। গত 10 অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নিজের লোককে ছাড়িয়ে নিতে জেসমিন সুলতানাকে ফোন করেন তিনি। নির্বাচন শেষে রাতে বিজয় সমাবেশে চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসককেও। প্রশাসনের মধ্যে লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। 15 অক্টোবর স্থানীয় প্রশাসনকে হুমকি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেয়া সহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একদিকে যেমন আমরা এই ধরনের কিছু কিছু সংসদ সদস্যদের অধ্যত্ত আচরণ দেখি, যেটাকে ইংরেজিতে বলা হয় আনকল্ড ফর, একই সাথে আমরা যেটা দেখি প্রশাসন ও তাদের সক্রিয়তা হারিয়ে ফেলছে, তারা তাদের কাজ করতে পারছে না, এবং দুই একজন যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে তাদের উপরে বিপদ ঘনে আসে। বিশেষজ্ঞরা বলছেন বিল উত্থাপনের পর 10 বছরেও কার্যকর হয়নি সংসদ সদস্য আচরণ আইন, বাড়ছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। সাময়িক বহিষ্কার করতে পারে কিংবা দীর্ঘমেয়াদীভাবে বহিষ্কার করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যদের আচরণ বেসামাল পর্যায়ে পৌঁছে, তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই ব্যাপারে আমাদের সংবিধানের 78 অনুচ্ছেদে বলা আছে যে এ ব্যাপারে একটা আইন হওয়া দরকার। এই যে আইনের মাধ্যমে ওই সাংবিধানিক বিধানকে কার্যকারিতা দেওয়া দরকার। উনি জনগণের ভোটে নির্বাচিত, কাজে ওনার একটা কথার ধরন, কথার বলন, ওনার একটা ম্যানার সাধারণ মানুষকে প্রভাবিত করে। কাজেই মাননীয় সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটাও আমি মনে করি তার জন্য ক্ষতিকর। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং একই সঙ্গে সংসদ সদস্য আচরণ আইন কার্যকরেরও দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের সদরপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিপক্ষে সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা সদরের 1 কিলোমিটার এলাকার মধ্যে করা যাবে না কোনো সভা সমাবেশ। সম্প্রতি জেলা প্রশাসকের সাথে অশোভন আচরণ এবং ইউএনওকে ফোন করে আপত্তিজনক মন্তব্য এবং হুমকি দেয় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। এর জেরে শনিবার সকালে 10টার দিকে পাশাপাশি 2টি স্থানে সমাবেশ ডাক দেয় স্থানীয় প্রশাসন। এই ব্যবস্থা নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদরপুর উপজেলা সদরের 1 কিলোমিটার স্থান জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানিয়েছেন, আজ সকাল 9টা হতে রোববার সকাল 9টা পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ঢাকা 5 আসনের নির্বাচনী ফলাফল কি অবস্থায় রয়েছে সেটা জানবার জন্য আমরা সহকর্মী মাসুদুর রহমানের কাছে যাচ্ছি। শনি রাখায় মাসুদ, আপনার কাছে সর্বশেষ জানতে চাই এখন পর্যন্ত কটি কেন্দ্রের ফলাফল আপনি পেয়েছেন এবং কতক্ষণ নাগাদ আসলে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে পুরো এই নির্বাচনের? এখন পর্যন্ত 178টি কেন্দ্রের ফলাফল আমাদেরকে জানানো হয়েছে এবং এই ফলাফলে ভিত্তিতে আমরা আসলে এখন বলতেই পারি যে বেসরকারি যে প্রাথমিক ফলাফল সেটিতে নৌকার যিনি মেয়র প্রার্থী তিনি বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছেন এবং শুধুমাত্র এটি ঘোষণাই বাকি রয়েছে যে তাকে আসলে আনুষ্ঠানিকভাবে এখানে যে ঘোষণা সেটি বাকি রয়েছে, কিন্তু ভোটের যে ব্যবধান তাতে কিন্তু ইতিমধ্যে তিনি আসলে জয়লাভ করেই ফেলেছেন। এই যেই বার্তা শিটটি সেটি যদি একটু দেখাই যে ঢাকা 5 আসনের নির্বাচনে যেই চিত্র, সেই চিত্র হচ্ছে যে নৌকা প্রতীকে কাজী মনিরুল ইসলাম 44,163 ভোট পেয়েছেন 178টি কেন্দ্রে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তিনি হচ্ছেন ধানের শীষের সালাউদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন মাত্র 2,808টি ভোট। এবং এই সালাউদ্দিন আহমেদের যিনি একেবারে নিকটতম বলতে যে তার যে ভোটের ব্যবধানে যিনি কম তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি হচ্ছে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে
403 ভোট পেয়ে। তো এই যে ভোটের পরিসংখ্যান এবং এখন পর্যন্ত যে হার, সে হার আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 10.09% ভোট পড়েছে। তো এর আগেও আমরা দেখেছিলাম যে ঢাকা 10 আসনে যে নির্বাচন হয়েছিল করোনাকালীন সময়ে, তখনও কিন্তু আমরা দেখেছি যে এরকম ভোটের সংখ্যা কিন্তু কম ছিল। তো যে কারণে করোনায় এমনিতেও জনগণের যে ভোটের প্রতি তেমন আগ্রহ কম ছিল, এটি করোনার কারণে আরও বেশি বেড়েছে, যে কারণে কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলো দেখেছি দীর্ঘ সময় ফাঁকা থেকেছে কেন্দ্রগুলো, এবং সেটির চিত্র কিন্তু এই ফলাফলেও পড়েছে। তো এখন পর্যন্ত 178টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং বাকি যেই 9টি কেন্দ্র রয়েছে সেই 9টি কেন্দ্রের ফলাফল তাদের হাতে এসেছে, সেগুলো তারা একসাথে করেছেন এবং করে একটি চূড়ান্ত বার্তা শীট সেটি তৈরি করা হয়েছে, এবং সেটি যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি স্বাক্ষর করে আমাদের কাছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আসলে সেটিরই এখন অপেক্ষা করা হচ্ছে। আমরা যেমনটি এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিক যে পরিস্থিতি দেখছি, সবাই কিন্তু আসলে এখন তাদের যে কাজ করছিল এতক্ষণ ধরে সেটি কিন্তু এখন আপাতত বন্ধ রেখেছেন, যে কারণে একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে কত শতাংশ ভোট পড়েছে, কম ভোট পড়েছে আপনি বলছিলেন। এর আগেও আমরা দেখেছি করোনার সময় বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি ভোটের সংখ্যা অনেক, ভোটারদের অংশগ্রহণ কম ছিল। আমরা দেখেছি যে নির্বাচনের আগের দিন 15 ঘন্টা আগে প্রচার প্রচারণা বন্ধ করে দেওয়া হয়েছিল দুই পক্ষের সংঘর্ষের কারণে। সেটির কোনো প্রভাব কি এটিতে পড়েছে, নাকি শুধু করোনা পরিস্থিতির কারণেই আসলে ভোটার কম বলে বলছেন এখানকার মানুষ? এরকম যে এবার যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন ছাড়াও অন্যান্য প্রত্যেকটি নির্বাচনেই আমরা দেখি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বেশ কিছু জায়গায় ঘটে, অনেকের প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেগুলো থেকে সরে আসেন। তবে এবার কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি যে কোনো কেন্দ্রে ফলাফল এই গণ্ডগোলের কারণে বা বিশৃঙ্খলার কারণে কয়েক ঘন্টা বন্ধ ছিল, এরকম খবর কিন্তু আমরা পাইনি। যেহেতু ভোট কখনোই বন্ধ ছিল না এবং কোনো কেন্দ্রের ফলাফলই স্থগিত করা হয়নি, সে কারণে কিন্তু আমরা বলতেই পারি এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের বরাত দিয়ে যে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদিও বিএনপির যে সমর্থিত যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু বলেছেন যে আসলে এই নির্বাচন আসলে একপেশি নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্ব সেটি তারা দাবি করেছেন। তো এখন পর্যন্ত তারা সেই জায়গাতেই রয়েছেন। তবে আমরা দেখেছি যে গত ঢাকা 10 আসনের নির্বাচনের চেয়ে কিন্তু এই নির্বাচন আমরা দেখলাম যে ভোটের শতাংশের হারে কিছুটা বেড়েছে। 10-এর নিচে ছিল ঢাকা 10 আসনে, এবার কিন্তু আমরা দেখলাম যে এখন পর্যন্ত 10.09% রয়েছে, অর্থাৎ আরও যে 9টি কেন্দ্র রয়েছে সেই 9 কেন্দ্রের যোগ করলে হয়তো বা এটি 10.12 বা 15% ভোটের কাছাকাছি যেতে পারে। তো এখন আসলে এই মুহূর্তে একেবারেই যারা রয়েছেন এই দুই প্রার্থীর সমর্থনে যারা রয়েছেন, বিশেষ করে আমরা বিএনপি সমর্থিত যে প্রার্থী তাদেরকে তো দেখিনি এবং তাদের যে প্রতিনিধি তাদেরকে আমরা দেখিনি, মূলত আওয়ামী লীগের যে সমর্থিত প্রার্থীর পক্ষে যারা ছিলেন তাদেরই আমরা এখানে দেখেছি, তারা অপেক্ষায় আছেন এখন জাস্ট আনুষ্ঠানিক ঘোষণার। তো এই আনুষ্ঠানিক ঘোষণা দিলে অবশ্যই আমরা আপনার মাধ্যমে। আপনি বলছিলেন যে পরিমাণ শতাংশ ভোট পড়েছে এবং আওয়ামী লীগের প্রার্থীর কথাই বলছিলেন যে অনেকটা এগিয়ে আছেন, বলা হচ্ছিল যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী আশা করা হচ্ছিল এই আসনটিতে। তো কতটুকু মনে হচ্ছে আপনার যে পরিমাণ ভোট পড়েছে বা যে পরিমাণ ভোট আওয়ামী লীগের পক্ষ থেকে পাওয়া গেছে, সার্বিকভাবে প্রতিযোগিতার জায়গাটা আপনার কি মনে হচ্ছে? যেই ভোটের যেই পার্সেন্টেজ বা ভোটের যে পাওয়ার যে হার, সেটি কিন্তু একবারেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে আসলে একেবারে এক পেশে নির্বাচন হয়েছে। বিপুল ভোটের ব্যবধানেই কিন্তু আসলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি জয়ী হতে যাচ্ছেন। তো সেই হিসেবে তো বলাই যায় যে এটি আসলে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। তবে এরকম কিন্তু কোথাও নির্বাচনী আইনে লেখা নেই যে আসলে কত পরিমাণ ভোট পেলে আসলে সেটি প্রতিদ্বন্দ্বিতা হবে বা একেবারে কাছাকাছি ভোট পেলে প্রতিদ্বন্দ্বিতা হবে। সে কারণে নির্বাচন কমিশন কিন্তু বলেছে একটি ভোট পড়লেও সেই নির্বাচন হিসেবে তারা গণ্য করবেন। তো সেই হিসেবে কিন্তু আসলে আপনার ভোটের শতাংশ 10 বা 5 বা 2 সেটিকে তারা আসলে গুরুত্ব দেয় না নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা বলে যে আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যারা তাদের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে তাদের ভোটেই আসলে যেই ফলাফল হয়েছে সেটি তার প্রেক্ষিতেই হয়েছে। তো এখন পর্যন্ত সেরকমই দেখা যাচ্ছে। তবে অবশ্যই এই ভোটের যেই শতাংশ সেটির জন্য আমরা অবশ্যই নির্বাচন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছেও জানতে চাইবো যে আসলে এই যে করোনাকালীন সময়ে যে নির্বাচন
নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না, পাশাপাশি যারা প্রার্থীর সমর্থনে আসছেন তারাও সেরকমভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছেন না। তো সব মিলিয়ে নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি নানা সময় আলোচনায় উঠেছে যে যেহেতু যে পরিস্থিতিতে বিভিন্ন পরীক্ষা বাতিল হচ্ছে সেখানে নির্বাচন করার কতটুকু যৌক্তিকতা। নিশ্চয়ই আমরা পুরো পরিস্থিতি বুঝতে পারছি। মাসুদ, আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই পুরোপুরি যখন ফলাফল আসবে আপনার কাছে আমরা আবারও যাবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী সমাবেশ করেছে পুলিশ। সকাল 10টায় 6,912টি বিট পুলিশিং এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মানববন্ধনের মধ্যে এবার সমাবেশ করল পুলিশ। জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজনে পুলিশের সঙ্গে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্লেকার্ডে জনসাধারণকে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। আমাদেরকে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে মাদককে না বলতে হবে। আসলে এই যে আজকে নারী নির্যাতন হচ্ছে, কেন হচ্ছে? আমি যখন দেখছি যে আমার যদি বিবেক বলতে নেই, আমার যদি নৈতিকতা বলতে নেই, তাহলেই কিন্তু আমি অপরাধ জড়িত হচ্ছি। ধর্ষককে আমরা কি করতে চাই? এই যে সবাই বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে চাই, প্রতিহত করতে চাই, আইন আমলে আনতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করেন। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ করেন মেট্রোপলিটন বিট পুলিশের সদস্যরা। রংপুর নগরীতে একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয় 55টি জায়গায়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমাবেশে বক্তারা ধর্ষকদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান। আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে এই ধরনের অপরাধ আমরা কমিয়ে আনতে পারবো। আমরা এই ধরনের অপরাধীদেরকে সহজেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। দেশব্যাপী সমাবেশে নারীর প্রতি সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা। এ সময় ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ডের নতুন বিধানকে স্বাগত জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে ধর্ষণ, নারী নিপীড়ন এবং বিচারহীনতার প্রতিবাদে লং মার্চে হামলা করেছে দুর্বৃত্তরা। সকালে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভের সময় হামলা হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। অংশগ্রহণকারীদের অভিযোগ, সমাবেশ শেষে ফেনী যাওয়ার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। তাদের দাবি, সমাবেশে সরকার এবং ক্ষমতাসীনদের সমালোচনা করায় পুলিশি পাহারায় এই হামলা করেছে সন্ত্রাসীরা। এর আগে ফেনীর শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলার সময় স্থানীয় সাংসদের ছবির উপর লাল রং লাগিয়ে মন্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সাথে লং মার্চকারীদের বাকবিতণ্ডা হয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে। বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে এই সভায় অংশ নেন। তবে এই পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সেটি এখনও নির্ধারণ হয়নি। এটি পরে নির্ধারণ করা হবে। সেই সঙ্গে যেসব বিশ্ববিদ্যালয় আগ্রহী হবে তাদেরকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে বলেও সিদ্ধান্ত হয় পরিষদে। এবার করোনার কারণে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। এই পরীক্ষায় প্রায় 14 লাখের মতো শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এই অবস্থায় ভর্তি পরীক্ষা হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তায় ছিল শিক্ষার্থীরা। দাবি পূরণে সরকারকে 1 সপ্তাহ সময় দিয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে তারা এই সিদ্ধান্ত নেন। ইন্টারনেট এবং কেবল লাইন অপসারণ বন্ধ না হলে রোববার থেকে সারা দেশে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট এবং কেবল টিভি বন্ধের আলটিমেটাম দেয় আইএসপিএবি এবং কোয়াপ। এই অবস্থায় আইএসপিএবি এবং কোয়াপ নেতাদের সঙ্গে শনিবার সন্ধ্যায় বৈঠক করেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠকে বিকল্প ব্যবস্থার আগে সেবা সংযোগের তার অপসারণ করা হবে না এমন আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য 1 সপ্তাহ সময় চেয়েছেন তারা। বলেছেন তারা আশা করছেন 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ আহত হয়েছেন অন্তত 10 জন।
বেলা ৩টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ ঠেকাতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন ব্যবসায়ীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ আহত হন 10 জন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। প্রশাসনের অতর্কিত উচ্ছেদে তাদের বিপুল অঙ্কের টাকা ক্ষতি হয়েছে। কক্সবাজারে এক কিশোরীকে 1.5 মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। শুক্রবার রাতে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার করা হলেন কক্সবাজারের খরুলিয়ার শাহাবুদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, লোকমান হাকিম এবং পেকুয়ার আরমান হোসেন। র্যাব 7-এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, ওই কিশোরীর বাবার কাছে ধারের টাকা না পেয়ে অপহরণ করে শাহাবুদ্দিন। দীর্ঘ 1.5 মাস ধরে খুরশকুল নামে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় তাকে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন এবং তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। সাগররুনি, তনু ও ত্বকী হত্যার চাঞ্চল্যকর 3 মামলার তদন্ত শেষ হয়নি 1 দশকেও। এক্ষেত্রে বাধা ধরা কোনো সময় নেই জানিয়ে তদন্ত সংস্থাগুলো বলছে, প্রকৃত রহস্য উদ্ঘাটনে কত সময় লাগলো তা বিবেচ্য নয়। তবে এতে দ্বিমত করছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মত, এজন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর অদক্ষতা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে 8 বছরে সময় নেওয়া হয়েছে 75 বার। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার অভিযোগপত্র জমা পড়েনি 7 বছরে। আর 4 বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লায় তনু হত্যার তদন্ত। যত ধরনের আসলে এটা নিয়ে ছলচাতুরি হয়েছে, তাতে কিন্তু মনে হয়েছে খুবই ইন্টেনশনালি এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। সো এখানে তদন্তকারী সংস্থার চেয়ে ইচ্ছার ব্যাপারটা আমার কাছে মনে হয় বেশি জরুরি। সমস্ত হত্যা রহস্য উদ্ঘাটনের পরেও কিভাবে বিচার বন্ধ করে রাখা হয় এবং বন্ধ থাকে, এটার উদাহরণটা হচ্ছে ত্বকী হত্যা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে গুণগত তদন্তই তাদের লক্ষ্য। তাই প্রকৃত রহস্য উদ্ঘাটনে সময় বেশি লাগলেও তা তদন্তে প্রভাব ফেলবে না। সময় কতটুকু লাগলো তার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে এই মামলাটির গুণগত তদন্ত। তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, একজন অভিজ্ঞ কর্মকর্তা এবং উনি পেশাদার কর্মকর্তা। উনি সার্বিক দিক বিবেচনা করে এই ক্ষেত্রে উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। অপরাধ বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন, তদন্তে সময় ক্ষেপণ ও অভিযোগপত্র দিতে বিলম্বে অপরাধীদের পার পেয়ে যাওয়ার শঙ্কা থাকে। হত্যা রহস্য উদ্ঘাটন হবে কিনা তা নিয়ে জনমনে তৈরি হয় সন্দেহ। পুলিশের যেই জবাবদিহিতা বা স্বচ্ছতার কথা বলি, সেই যুগ এবং পুলিশের যেই পলিটিসাইজেশনের কথা বলি, এই জায়গাগুলোর সাথেই কিন্তু এই নেক্সাসটার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা এই ধরনের হত্যা মামলার চার্জশিট থেকে শুরু করে ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। তদন্তের বিলম্ব হয় পুলিশের গাফিলতির জন্য। 1 বছর তদন্তের সময় গেলে অনেক আলামত নষ্ট হয়ে যায়। 1 বছরে খুনের মামলা তদন্ত শেষ না হলে বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরে নিব যে তদন্ত শেষ করে এই মামলা বিচারে এসে আসামিকে দোষী প্রমাণ করা অনেক কঠিন হবে। তদন্ত বিলম্বিত হলে বিচারিক প্রক্রিয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও মনে করেন তারা। এদিকে শুধু গত বছরই সারা দেশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 3653টি হত্যাকাণ্ড হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে কিশোর শুভ হত্যা মামলার এজাহারভুক্ত একজন আর অভিযুক্ত আরও এক আসামির বক্তব্যের পর তদন্ত নতুন মোড় নিয়েছে। ওই 2 যুবক শুভ হত্যাকাণ্ডে এলাকার কিশোর গ্যাং অতুল বাহিনীর সম্পৃক্ততার কথা প্রকাশ করেছে, যাদের নাম মামলার এজাহারে ছিল না। এখন নিহত শুভর মা মরিয়ম বেগমের অভিযোগের আঙুলও অতুল বাহিনীর দিকে, অথচ পুলিশ বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছে বলে অভিযোগ রয়েছে তার। মিরপুরের লালকুঠিতে গত 15 সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন শুভ। মারা যান 9 দিন পর। দারুস সালাম থানায় 6 জন অজ্ঞাত সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেন শুভর মা মরিয়ম বেগম।
হত্যায় জড়িত রিয়াজ ও ইমরানকে পুলিশে ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদের থেকে জানা যায় হত্যায় জড়িত ছিল অতুল, কাউসার ও প্রদীপ। রাকিব কারে জিজ্ঞাসা? অতুল ভাই জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে ভাই কি করবে এখন? পরে বড় ভাই এটা কি মারার পরে? না গ্যাঞ্জাম না গ্যাঞ্জামের আগে, গ্যাঞ্জামের পরে আর কি। যখন শুভ ভাই যখন অসুস্থ হয়েছে মেডিকেলে যখন নিয়ে যায় তখন ওদিকে ছিল অতুল ভাই, কাউসার ভাই, প্রদীপ ভাই আর হৃদয় ভাই। ঠিক আছে, ওরা মানে অন্য সাইডে গেছে, গিয়া পরে ফোন দিছে। ফোন দিয়ে কইছে যে তোরা বড় বাজার যা, আমি বড় বাজার আইতেছি, একটু বলে দেখা করে। পরে বড় বাজার গেছে, পরে হ্যাঁ টেকা টুকা দিছে, আর টেকা টুকা দিয়া পরে কইছে যে তোরা কদিন সেভে থাক, আমি কথা বলতেছি। তবে পুলিশ বলছে তদন্তে মিলছে না অতুল বাহিনীর সম্পৃক্ততা। আমার তদন্ত তারা ঘটনাস্থলে ছিল না, বাট বাদী পক্ষ বলতেছে যে তাদের ইন্ধনে হয়েছে বা বলে গেছে, ওই ভিকটিম বলে গেছে মরার সময়। আমি কিন্তু তদন্ত শুরুর পরেই আমি ভিকটিমের জবানবন্দি আমি হাসপাতালে গিয়ে তার মাকে সেভারাল টাইম জিজ্ঞাসা করছি, তাকে জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি আরো কেউ আছে কিনা। তারা তো তখনও বলে নাই। মৃত্যুর আগে শুভ হামলার পরিকল্পনাকারী অতুল, কাউসার ও প্রদীপের নাম বলে গেছে অভিযোগ মামলার বাদীর। 2 বছর আগে ছোট বোন শোভাকে ইফটিজিংয়ের কারণে অতুল বাহিনীর সাথে শুভর বিবাদ শুরু। প্রদীপের দোকানে কাজ করার সময় শুভকে দিয়ে মাদক চালান দেওয়ারও চেষ্টা করে। তখন উতুলও পাশে, তারপরে কাউসারও ছিল, আর ওই লিগে প্রদীপ, যারা করছে মার্ডার, তাগরে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো তাগরে, এবং কইলো তোরা সইরা থাক, পলাই থাক, বাকি ব্যবস্থা আমরা দেখতে আসি। তারপরে তো ছেলে মারাই গেল, ছেলে তো সবই বইলা গেল সবাই নামে একে একে। অভিযোগ আছে শফিকুর রহমান অতুল ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে চাচা আতিয়ার রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস চালাতো অতুল বাহিনী। ক্ষমতাসীন দলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত যাতায়াত ছিল অতুলের। এরই মধ্যে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে, আরও 4 জনের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলওয়েতে নতুন নিয়োগ বন্ধ থাকায় দেখা দিয়েছে জনবল সংকট। লোকবলের অভাবে বন্ধ হচ্ছে অনেক স্টেশন, বাড়ছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ বলছে আগের বিধি বাতিল হওয়ায় নতুন নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চলতি মাসেই নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হলে প্রায় 15,000 জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলে বিভিন্ন গ্রেডের চালক থাকার কথা কমপক্ষে 980 জন, কিন্তু নতুন নিয়োগ না হওয়ায় 333টি পদই শূন্য। এতে চালকেরা বিশ্রামের সময় যেমন পাচ্ছেন কম, তেমনি ঘটছে দুর্ঘটনাও। শুধু চালক নয়, রেলের প্রায় সব বিভাগেই রয়েছে জনবল সংকট। এই অবস্থায় পরিস্থিতি সামাল এই মাসের মধ্যে গ্যাজেট আকারে সেটা প্রকাশ করতে পারবো। একসময় রেলে প্রায় 40,000 জনবল থাকলেও বর্তমানে কাজ করছেন 25,000-এরও কম। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনাকালে একদিকে আয় কমছে, অন্যদিকে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই পরিবারের ভরণ পোষণ মেটাতে দিশেহারা মধ্যবিত্তের সংসার। গত কিছুদিন ধরে চাল, আলু সহ প্রায় সব সবজির অস্বাভাবিক দামে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। এই জন্য ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতাকে দুষছেন কৃষি বিপণন অধিদপ্তর। রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজারে চাল কিনতে এসেছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মনির হোসেন। পরিচিত দোকান থেকে কিনলেও দাম গুনতে হচ্ছে বেশি। আবার করোনা মহামারী থেকে রক্ষা পেতে বাড়তি খরচ গুনতে হচ্ছে এখন সুরক্ষা সামগ্রী কিনতে। তার মতো অনেককে হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। একাডি শাক ছিল 5 টাকা, একাডি শাক এখন 15 টাকা। পাশাপাশি অন্যান্য জিনিসপত্র, আলুটা একটা অস্বাভাবিক, এখন তো আলু 50 টাকা হওয়ার কথা নয়। আমাদের ইনকামও কমে গেল, তারপরে জিনিসপত্রের দাম বাড়ি গেছে, সেই হিসাবে আমাদের কাছে খুব কষ্ট হয়েছে, না বিশ্বাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে করোনায় মানুষের আয় কমেছে 20%। অন্যদিকে টিসিবির হিসাবে মোটা চালের দাম গত বছরে একই সময়ের চেয়ে বেড়েছে 44 ভাগ। সস্তা সবজি হিসেবে জনপ্রিয় আলুও এখন কিনতে হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। আর গড়ে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। 100 টাকা দিলে তবেই পাওয়া যাবে 1 কেজি দেশি পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকর তদারকিও। বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতাকে দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। নৈতিকতার দিক দিয়ে তাদেরকে আরও স্বচ্ছভাবে তাদেরকে ব্যবসা করা উচিত। আমার মুনাফা করা বড় জিনিস না, আমার
ব্যবসার সাথে আমার একটা কল্যাণ একটা বিষয় আছে। সুতরাং আমি ব্যবসা করে আমার নিজের জন্য আমি ইনকাম করব, জনগণের দিকে তাকাবো না, এটা হতে পারে না। নিত্যপণ্যের প্রতিটি পর্যায়ে যৌক্তিক দাম নির্ধারণের পাশাপাশি শক্ত নজরদারির তাগিদ ভোক্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে এবার উৎসব নয়, শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শোভাযাত্রা ছাড়াই হবে প্রতিমা বিসর্জন। রাজধানীতে হচ্ছে না কুমারী পূজার আনুষ্ঠানিকতাও। করোনা থেকে পৃথিবীকে মুক্ত করার প্রার্থনা জানিয়ে এবার 22 অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। বর্ণিল আলোকসজ্জা, মেলা কিংবা আরতি প্রতিযোগিতা, এমন নানা আয়োজনে প্রতি বছর পালিত হয় শারদীয় দুর্গাপূজা। দল বেঁধে মন্দিরে মন্দিরে পূজা দেখতে যাওয়ার মাঝেও আত্মিক তৃপ্তি খোঁজেন বাঙালি হিন্দুরা। তবে করোনার প্রকোপে এবার কিছুটা রং হারাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই ধর্মোৎসব। মহামারীর প্রকোপ ঠেকাতে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে। শনিবার সকালে এক ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, গেল বছর সারা দেশে দুর্গাপূজার সংখ্যা ছিল ৩১,৩৯৮টি। করোনার কারণে ১,১৮৫টি কমে গিয়ে এবার পূজা হবে ৩০,২১৩টি মন্দিরে। বিজয়া দশমী করোনার কারণে এবার শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ হয়েছে। সংশ্লিষ্ট মণ্ডপ মন্দির কর্তৃপক্ষ স্ব উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এবারের পূজায় অনলাইনের মাধ্যমে অঞ্জলি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভব না হলে প্রতি অঞ্জলিতে সর্বোচ্চ 50 জন পূজার্থী অঞ্জলি দিতে পারবেন। কুমারী পূজা হবে বলে এবার ঢাকাতে হবে না, যেটা ঢাকাতে বেসিক্যালি তো কুমারী পূজা মিশনে করে, সে মিশনে ঢাকাতে কুমারী পূজা হবে না। ঢাকার বাইরে 2-1 জায়গা হতে পারে, যেখানে সুবিধাজনক অবস্থা যদি থাকে তারা যদি ম্যানেজ করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনে 26 দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেয়া হয়েছে 7 দফা নির্দেশনা। ভিড় নিয়ন্ত্রণে পূজার মূল প্রসাদ ছাড়া খিচুড়ি বিতরণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। আর এবারের অংশে থাকছে খেলার খবরের শিরোনামগুলো। পেসারদের প্রশংসায় প্রধান নির্বাচক, পজিশন অনুযায়ী ব্যাটসম্যানদের মূল্যায়নের ঘোষণা। তৃতীয় নির্বাচকের খোঁজে বিসিবি, সিদ্ধান্ত হতে পারে এ মাসেই। দৌড়ে এগিয়ে আব্দুর রাজ্জাক। বিসিবি প্রেসিডেন্টস কাপে এখনও পর্যন্ত ব্যর্থ তামিম, সৌম্য, লিটনের মতো প্রতিষ্ঠিত টপ অর্ডার। তারপরও প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নুর প্রত্যাশা দ্রুত রানে ফিরবেন তারা। এছাড়া ছন্দে থাকা পেসারদের নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক, পরামর্শ দিচ্ছেন ধারাবাহিকতা ধরে রাখার জন্য। টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। প্রেসিডেন্ট কাপে পরখ করে নেওয়া হচ্ছে নেতৃত্বগুণ, কিন্তু অধিনায়কত্বই কি চাপ হয়ে গেল নাজমুল শান্তর জন্য? 3 ম্যাচে 32 রান, পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তামিম, সৌম্য, লিটনদের মতো প্রতিষ্ঠিতরাও। জাতীয় দলের টপ অর্ডার রীতিমতো ব্যর্থ। প্রেসিডেন্ট কাপে হাই প্রোফাইল কিংবা লো পারফরম্যান্সের বিচারে একই কাতারে প্রায় সব টপ অর্ডার ব্যাটসম্যান। তবে এখানেই আবার পেসারদের প্রশংসা প্রধান নির্বাচকের মুখে। টপ অর্ডার ফেল করছে, আমাদের যারা ফেল করছে এটা আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে, এখানে সুযোগ আছে। এবং এখন ওয়েদার কন্ডিশনও ভালো, বোলার যদি ভালো বোলিং করে টপ অর্ডার ফেল করবে। আবার টপ অর্ডার ভালো যদি করতে থাকে তাহলে তো বোলাররাও ফেল করতো। তো ওভারঅল আমি বলবো এই কয়েকদিন যে আমাদের যে প্র্যাকটিস হয়েছে, আমাদের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো ফিটনেসে আছে এবং এতে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে যথেষ্ট, এটা বোঝা যাচ্ছে। স্কিল, ফিটনেস, পারফরম্যান্স যখন মনোযোগের কেন্দ্রে, তখন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা কি ভাবছেন কেউ? বায়ো বাবলে দীর্ঘ সময় অবস্থান সহজ নয় মানছেন প্রধান নির্বাচক। ওয়ানডে আসরে যারা খেলতে পারেননি তাদের জন্য সুযোগ দেখছেন টি-20 লিগে। ইন্ডিভিজুয়ালি সবাইকে একটু প্র্যাকটিসে থাকতে হবে। যখন
যাকে যে টুর্নামেন্টে যখন দরকার হবে তাকে ডাকা হবে। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসের প্লেয়ার আমাদের কন্ট্রাকচুয়াল প্লেয়ার, এরা কিন্তু বিসিবির আন্ডারে সব। ফার্স্ট ক্লাসে আমাদের অলমোস্ট 90টা প্লেয়ার কন্ট্রাক্টের মধ্যে আছে। তারপর আমাদের ন্যাশনাল পুল প্লেয়াররা আছে। তো সব মিলে সবাইকে কিন্তু প্রস্তুত রাখা হবে। প্রেসিডেন্ট কাপে বড় প্রাপ্তি পেসারদের ছন্দ। রুবেল তাসকিনে মুগ্ধ মিনহাজুল আবিদিন। তবে এখানে থামলেই চলবে না। পরবর্তী আন্তর্জাতিক মিশনের আগ পর্যন্ত পেসারদের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিচ্ছেন প্রধান নির্বাচক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নান্নু বাশারের সাথে যোগ হচ্ছেন কে? নির্বাচক প্যানেলে নতুন সদস্য নিয়োগের কাজ অনেক দূর এগিয়ে ফেলেছে বিসিবি। তালিকায় শাহরিয়ার নাফিস আর নাফিস ইকবাল থাকলেও তাদের চেয়ে সম্ভাবনায় এগিয়ে আছেন আব্দুর রাজ্জাক। তবে এখনও অবসর না নেওয়ায় কর্তাদের ভাবতে হচ্ছে বিষয়টি। এ মাসের শেষের দিকে ঘোষণা আসতে পারে তৃতীয় নির্বাচকের নাম। প্রায় 3 বছর ধরে দুই নির্বাচকে চলছে জাতীয় দল। টাইগার কোচ হাতুরু সিংহার আমলে পদত্যাগ করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বয়সভিত্তিক দলের নির্বাচক থেকে প্রমোশন নিয়ে মিনহাজুল আবেদিন নান্নুর প্যানেলে যোগ দেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ হোসেন শিপন। পরে আবারও ফিরে গেছেন আগের পদে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দুই নির্বাচক মিলে সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেও হিমশিম খান অনেক সময়। তৃতীয় নির্বাচক নিয়োগের গুঞ্জন আগেও এসেছে, কিন্তু সিদ্ধান্ত হয়নি। এবার সেই সমস্যা দূর করতে চায় বিসিবি। আলোচনায় অগ্রগতি হয়েছে। বোর্ডে 3 জনের নাম প্রস্তাব করেছে অপারেশনস কমিটি। শাহরিয়ার নাফিস, নাফিস ইকবালের সাথে রয়েছেন আব্দুর রাজ্জাক। যদিও এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ। এ সপ্তাহের শেষের দিকে আলোচনায় বসতে পারেন কর্তারা। তারপর বিসিবি সভাপতির সবুজ সংকেত পেলেই নাম ঘোষণা করা হবে। দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবালের থেকে রেসে কিছুটা এগিয়ে আছেন আব্দুর রাজ্জাক। প্লেয়িং ক্যারিয়ারের শেষের দিকে অবহেলিত হলেও এখানে বিসিবির পছন্দ লেজেন্ডারি এই স্পিনার। তবে এখানেও একটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে কর্তাদের। এখনও যে অবসর নেননি ৩৮ বছর বয়সী রাজ্জাক। একই সমস্যা শাহরিয়ার নাফিসের বেলাতেও। নির্বাচক হতে হলে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের লড়াই দুই জায়ান্টের। ইতিহাদে মুখোমুখি হবে ম্যান সিটি আর আর্সেনাল। ম্যাচ শুরু রাত 10:30টায়। চোটের কারণে পুরো শক্তির দল পাচ্ছে না সিটিজেন ম্যানেজার পেপ গার্দিওলা। অন্যদিকে পিয়ের এমেরিক অবামেয়াংকে নিয়ে অনিশ্চয়তায় গানার কোচ মিকেল আর্তেতা। আরেক ম্যাচে ম্যান ইউনাইটেডকে আতিথ্য দেবে নিউক্যাসল। ম্যাচ শুরু রাত 1টায়। আর্সেনাল ম্যানচেস্টার সিটির সবশেষ দেখা হয়েছিল এফএ কাপে। নিজেদের মাঠে সেই ম্যাচে সিটিজেনদের হারিয়েছিল গানাররা। এবার ইতিহাদে সেই হারের প্রতিশোধ নেবার অপেক্ষা সিটি বস গার্দিওলার। তবে সেই পরিকল্পনায় বাধা হতে পারে চোট সমস্যা। নতুন মৌসুমের শুরু থেকেই ধুঁকছে সিটিজেনরা। প্রথম 3 ম্যাচে অর্জন মাত্র 4 পয়েন্ট। দলের বড় ভরসা গ্যাব্রিয়েল জেসুস চোটের কারণে শুরু থেকেই মাঠের বাইরে। চোট থেকে সেরে আগুয়েরো অনুশীলনে ফিরলেও খেলা নিয়ে আছে শঙ্কা রয়েছে রহিম স্টার্লিংয়ের ফিটনেস নিয়েও। বিগ ম্যাচে থাকছেন না গুরুত্বপূর্ণ কেভিন ডি ব্রুইনেও। আগের কথা খুব বেশি ভাবতে চাই না। আর কোনো পয়েন্ট যেন না হারাতে হয় সেদিকেই মনোযোগ সবার। চেষ্টা থাকবে মাঠে আক্রমণ চালিয়ে যাওয়ার। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েই খেলবে। খুব একটা স্বস্তিতে নেই মিকেল আর্তেতাও। শেফিল্ডের বিপক্ষের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন অবেমিয়াং। তবে স্বস্তির খবর, দলের সাথে অনুশীলন করেছেন এই স্ট্রাইকার। চোটের কারণে দলের বাইরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পাবলো মারি। তবে ফিরতে পারেন কাইরেন টিয়ার্নে। করোনা আক্রান্ত সতীর্থের সংস্পর্শে আসায় স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন তিনি। গানারদের হয়ে অভিষেক হতে পারে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা থমাস পার্টির। থমাসের ওপর আমার আস্থা আছে। দলকে দেওয়ার অনেক কিছু আছে ওর। ম্যাচটা সহজ হবে না, তবে আমরা জয়ের জন্য লড়ব। ছেলেরা জানে কিভাবে মাঠে ভালো করতে হয়। সিটিজেনের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস গানারদেরকে উজ্জীবিত করলেও পরিসংখ্যানে এগিয়ে সিটিজেনরা। আর্সেনালের বিপক্ষে সবশেষ 5 দেখায় 4 জয় সিটির। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম খেলার খবর। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে হয়ে গেল সাম্পান বাইচ। আয়োজনকে ঘিরে নদীর দুই তীরে ছিল উৎসবের আমেজ। কর্ণফুলীকে দখল এবং দূষণমুক্ত করতে জনসচেতনতা বাড়াতে আয়োজন করা হয় এই সাম্পান বাইচের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। লালনের মৃত্যুর পর এই প্রথম তার আখড়া বাড়িতে হচ্ছে না স্মরণ উৎসব। করোনা ভাইরাস মহামারীর কারণে লালন একাডেমির এই সিদ্ধান্তে হতাশ লালন ভক্ত অনুসারীরা। তাদের অনেকেই লালন একাডেমি মাঠে জড়ো হওয়ার চেষ্টা করলে জেলা প্রশাসন তাদের সরিয়ে দেয়। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। পয়লা কার্তিক লালনের ১৩০তম তিরোধান দিবস। স্মরণ উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়াবাড়িতে এসেছেন বহু বাউল ফকির। তবে আখড়াবাড়িতে ঢুকতে না পারায় কালী নদীর তীরে লালন একাডেমির মাঠে জড়ো হন তারা। তবে ৩ দিন আগে লালন একাডেমি মাঠে অবস্থান নেওয়া বাউল ফকিরদের বের করে দিয়ে মাঠে ঢোকার সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাগল সাধু আমরা পূর্ব থেকেই করে আসছি আমরা, ঠিক আছে? তো আমরা আশিক প্রেমিক, আমরা থাকতে পারি না ঘরে। মেলাটা চালু হলে আমরা সবাই এসে পড়ি। না খোলেন সরকার, আমাদের অসুবিধা হবে। আমরা এখানে কত কষ্ট করে ঠিক নাই, একটাই আমাদের কথা। দূর দূরান্ত থেকে এসে যে সাইজের মাজারে ঢুকতে পারলাম না এবং একটু ভক্তি শ্রদ্ধা হইতে। ঢাকা ৫ উপনির্বাচনের আসনের ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার বরাদ্দকৃত প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন ২৯২৬। এই নির্বাচনী এলাকার ঢাকা ৫-এ ভোটার সংখ্যা ছিল ৪,৭১,০৭১। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১87। প্রাপ্ত মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১87। এখানে বৈধ ভোট পড়েছে ৪৯,১৫১। যেহেতু ইভিএমে ভোট, এখানে কোনো বাতিল কোনো ভোট নাই। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৯,১৪১। প্রদত্ত ভোটের শতকরা হার 10.43। এখন আমি আবারও বলছি, বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জনাব কাজী মনিরুল ইসলাম নৌকা মার্কা, তিনি ৪৫,৬৪২ পাঁচজন প্রার্থীর মধ্যে সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। জনাব, আপনি এভাবে কাজী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন ২৯২৬। অতএব কাজী মনিরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে ৪৫,৬৪২ ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। ধন্যবাদ। আপনারা শুনছিলেন ঢাকা ৫ উপনির্বাচনের আজকে ফলাফল ঘোষণা হয়েছে এবং বেসরকারিভাবে সেখানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম। আমরা যাচ্ছি পরের খবরে। কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করতে শনিবার সাম্পান বাইচে মুখর হয়েছে কর্ণফুলীর দুই পার। ভিন্ন প্রচারণায় নদী তীরের মানুষদের সচেতন করতে 2 দিনের অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। শনিবার ছিল সাম্পান উৎসবের শেষ দিন।
চট্টগ্রামের অন্যতম বিশেষত্ব সাম্পান। বিশেষ ধরনের এই নৌকার আবেদন সব সময়ই অন্যরকম। আর যদি হয় বাইচের আয়োজন তাহলে তো কথাই নেই। কর্ণফুলী নদীকে ঘিরে উৎসবের আমেজ। হাজারো লোক জড়ো হন সাম্পান বাইচকে ঘিরে। তীব্র ভাটার টান উপেক্ষা করে সাম্পান নিয়ে এগিয়ে যায় অংশগ্রহণকারীরা। এ যেন নদী পারের মানুষের প্রাত্যহিক জীবন সংগ্রাম। শেষ পর্যন্ত বিজয়ী হাসি শিকলবাহার সাম্পান মতি আলী শাহের। পুরস্কার পেয়েছেন নগদ অর্থ আর মোটরসাইকেল। নদীকে বাঁচাতে আকুল আবেদন এসব জলপুত্রদেরও। সরকার দেখলে এটা দখলমুক্তিরা মুক্ত হয়ে যাবে। সরকারের কাছে আমরা আবেদন করতেছি আমাদের নদীটা ভালো করে করণ করে দেন কি। দখল দূষণে বিপদ। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।